ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ আজ। ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল। গ্যাস উত্তোলন কূপ বাড়ানোর উদ্যোগ পেট্রোবাংলার। খননে বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই প্রায় ১.৫ শতাধিক দোকান। এবং পহেলা মার্চ মধ্যরাত থেকে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা। অভয়াশ্রম রক্ষার ব্যাপক প্রস্তুতি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি মুশির অনেক। নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আত্মপ্রকাশ হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টির। আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন। প্রধান সমন্বয়কারী হিসেবে থাকছেন নাসির উদ্দিন পাটোয়ারি। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। এছাড়াও ঘোষণা করা হবে আর কে কে পাচ্ছেন দলের দায়িত্ব। সারা দেশ থেকে আসবে দলের নেতাকর্মীরা। বেলা ৩টার থেকে শুরু হবে আত্মপ্রকাশ অনুষ্ঠান। বিস্তারিত শাহাদাত আবরুর প্রতিবেদনে। ঐতিহাসিক ৫ আগস্টে এই মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল জনসমুদ্রে। স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার সেই ঐক্য যেন আরও একবার দেখতে চলেছে বাংলাদেশ। জুলাই চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে এবার এই ঐক্য ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। এ সময় তিনি সকল ধর্মবর্ণের মানুষকে পাশে পাবেন বলেও আশা প্রকাশ করেন। শুক্রবার বিকেল ৩ ঘটিকায় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের আশেপাশের যে জায়গাটা, সেখানেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, সারা দেশের যে প্রান্তে আছেন, ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে, আপনারা সকলেই আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু হবে নতুন বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক পথ চলা। এরই মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকছে ১৫১ জন। শীর্ষ পদ ছাড়াও কে কোন দায়িত্ব পাচ্ছেন তা জানতে আরও কিছু সময় অপেক্ষা। ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল, তাই বৈষম্যের শিকার হবে না কেউ, এমন আশ্বাস হাসনাত আবদুল্লাহর কণ্ঠে। নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট জনেদের। তাই নিরাপত্তার কমতি থাকছে না বলেও জানান সংগঠকরা। সারা দেশ থেকে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ মানুষ এখানে কিন্তু উপস্থিত হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যাম্বাসিডর, বিভিন্ন রাজনৈতিক দলের হাইয়েস্ট লেভেলের নেতাকর্মীরা থাকবেন। পাশাপাশি গত ১৬ বছরে আওয়ামী আমলে গুম, খুন, নির্যাতনের শিকার যারা হয়েছে সেরকম মানুষ থাকবেন। আমরা চাই যারা এখানে আসবে তারা যেন খুব নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে যেন প্রোগ্রামটাতে যুক্ত হতে পারে এবং এখান থেকে আবার সুন্দরভাবে এক্সিট নিয়ে যেন বাসায় ফিরতে পারে। জনগণের সমর্থনে ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে এই নতুন রাজনৈতিক দল প্রয়োজন হয়ে উঠেছে বলেও জানান অনেকে। মানুষের যে পরিমাণ অভূতপূর্ব সাড়া, এবং মানুষ চাচ্ছিল আপনারা কবে রাজনৈতিক দল হয়ে আসবেন, এবং মানুষের সেই চাওয়া থেকেই আমাদের এই রাজনৈতিক দলের ঘোষণা। গেল বছরের ৫ই আগস্ট ঠিক এই সংসদ ভেঙে দেয় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে। সেই ছাত্র জনতা তাদের রাজনৈতিক দলের নাম আত্মপ্রকাশ করবে আজকের এই দিনে, ঠিক সেই সংসদেরই সামনে। আর সেই অপেক্ষাই আছে বাংলাদেশের জনগণ, এমনটাই বলছেন যারা সাধারণ মানুষ আছেন তারা।
শাহাদাত অবশ্য এখন ঢাকা। এদিকে মানিকপি এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অভিষেক অনুষ্ঠান ঘিরে রাতভর চলে ব্যাপক প্রস্তুতি। বৃহস্পতিবার বিকেল থেকেই মানিকপি এভিনিউয়ে প্রস্তুতি শুরু হয়। দলটির নেতাকর্মীরা বলছেন, আমন্ত্রিত অতিথির পাশাপাশি প্রায় 3 লাখ মানুষের সমাগম হবে সমাবেশে। শুক্রবার বিধি মেনে সড়কের একটি লেনের যান চলাচল বন্ধ করে মঞ্চ স্থাপন করা হয়েছে। আর চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করবে দলটির স্বেচ্ছাসেবীরা। এছাড়া জরুরি স্বাস্থ্যসেবার সুবিধা, ভ্রাম্যমাণ টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থাও রাখা হয়েছে। ঢাকাবাসী যাতে দুর্ভোগ না হয় সেজন্য আমরা ডিএমপির সাথে কমিউনিকেশনে আছি। ফায়ার সার্ভিস ডিপ্লয়মেন্ট থাকবে এবং এখানে সিসি ক্যামেরার আওতাধীন থাকবে এবং সবাই পুরো রাত আমাদের টিম এখানে ডে বাই তারা কাজ করতেছেন এবং আমাদের লজিস্টিক টিম থেকে হলো জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী এবং দেশবাসীর অনেকেই ভলেন্টিয়ার ওয়ার্কের জায়গায় তারা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মধ্যরাতে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি, মোটরসাইকেল ও বাস থামিয়ে কাগজপত্র যাচাই করা হয়। তল্লাশি চালানো হয়েছে রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, আরামবাগ, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে। হেলমেট এবং লাইসেন্স না থাকার কারণে বেশ কিছু মামলা দেওয়া হয়েছে। এদিকে অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে 2 জনকে গ্রেফতারও করা হয়েছে। আমদানির দিকে ঝুঁকতে নিজস্ব গ্যাস উত্তোলন করেনি আওয়ামী লীগ সরকার। দেশীয় কোম্পানি বাপেক্সকে বসিয়ে রেখে কূপ খননের কাজ দেয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এবার 2 বছরে 150 গ্যাস উত্তোলন কূপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। পরিকল্পনা নেওয়া হয়েছে খনন যন্ত্রাংশ কেনার। তবে আধুনিক যন্ত্রাংশ কেনার বিকল্প নেই বলে মত জ্বালানি বিশেষজ্ঞদের। মাছার মাহবুবের প্রতিবেদন। দেশে 15টি গ্যাস ক্ষেত্রের 73টি কূপ উৎপাদনে রয়েছে। 3টি নিজস্ব কোম্পানি খনি থেকে দৈনিক গড়ে উত্তোলন করছে 750 মিলিয়ন ঘনফুট গ্যাস। বিপরীতে বিদেশি কোম্পানি শেভরন একাই উত্তোলন করছে 1150 মিলিয়ন ঘনফুট। বাকি 750 মিলিয়ন এলএনজি মিলে মোট সক্ষমতা 2650 মিলিয়নের কিছু বেশি। গড় ঘাটতি প্রায় 1,500 মিলিয়ন ঘনফুট গ্যাস। পেট্রোবাংলা বলছে, গ্যাস উত্তোলন বাড়াতে ওয়ার্কওভার, উন্নয়ন ও অনুসন্ধান মিলে এবছর তারা কূপ খনন করবে 51টি, আর আগামী বছর আরও 100টি কূপ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খননে গতি আনতে বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। দেশীয় বড় কোম্পানিটি সিলেটের জকিগঞ্জে মাত্র 75 কোটি টাকা ব্যয়ে 28তম গ্যাস ক্ষেত্র আবিষ্কার করলেও 180 কোটি টাকা খরচ করে ভোলায় 29তম গ্যাস কূপ খনন করা হয়েছে রাশিয়ান কোম্পানি গ্যাজপ্রমকে দিয়ে। এদিকে বাপেক্সের সক্ষমতা ঠেকে আছে মাত্র 113 মিলিয়ন ঘনফুটে। প্রতিষ্ঠানটির 5টি রিগের মধ্যে প্রতিষ্ঠাকালীন সময় কেনা একটি ব্যবহারের অযোগ্য, আর বাকি 4টির মধ্যে একটি দুর্বল। কর্মক্ষম 3টি রিগের একটি ব্যবহারই করেনি আওয়ামী লীগ সরকার। পেট্রোবাংলা বলছে, বাপেক্সের সক্ষমতা বাড়াতে আগামী 1 বছরের মধ্যে ভারী ও মাঝারি সক্ষমতার আরও 2টা রিগ কিনবে তারা। আমাদের রিগের সংখ্যা 6টা হবে। আমরা আরও 5 থেকে 7টা কূপ আমরা 26 থেকে ওয়ার্ক ওভারের জন্য এই বছর নিয়ে আসছি। আমাদের এই প্রকল্পটা সবুজ তালিকাভুক্ত হলো, তার মানে আমরা আরেকটা রিগ খুব অচিরেই, আপনি ধরতে পারেন যে উইদিন 4-5 মান্থস আমরা আশা করি কিনে ফেলতে পারবো। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সংকট মেটাতে গ্যাস উত্তোলনের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। তবে বিদেশি কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে গভীর কূপ খনন সক্ষমতার রিগ কেনার বিকল্প নেই বলেও মনে করেন তারা। 2000 হর্স পাওয়ারের বিজয় 10 রিগ, সেটা এখন যে জামালপুরে গেছে, সেটা 3113 মিটারে যে স্টাক পাইপ করছে। স্টাক পাইপ করার পর পাইপ ছুটাইতে পারে নাই, তারা 100 মিটার পাইপ কেটে উপরে চলে আসছে। স্টাক পাইপ হলে রিজার্ভারটা নষ্ট হয়ে যায় এবং ওই কূপ দিয়ে গ্যাস উত্তোলন হয় না। যেমন সিলেট 10-এ স্টাক পাইপ হয়েছে, সিলেট 9-এ স্টাক পাইপ হয়েছে, ঠিক আছে। এখন যেটা আমাদের একটু পাওয়ারফুল রিগ প্রয়োজন। গ্যাসের সংকট মেটাতে 2018 সালে এলএনজি আমদানিতে বড় চুক্তিতে যায় আওয়ামী লীগ সরকার। ফলে 2021 সালে 6 বছরে 46টি কূপ খননের পরিকল্পনা নেওয়া হলেও 5 আগস্টের আগ পর্যন্ত খনন করা হয়েছে মাত্র 9টি। জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হয়েছে লক্ষ্যমাত্রার 9%, ঘাটতি মিটেছে মাত্র 1.5%। মাঝার মাহবুব, এখন ঢাকা।
রাজধানীর মিরপুরে শেওড়াপাড়া কাঁচা বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে এই বাজারের প্রায় 1.5 শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত আসিফ ইকবালের প্রতিবেদনে। লক্ষ টাকার খেজুরি আসছিল, প্রায় 3 লাখ টাকার ফল আছে, প্রায় মোটামুটি 12-13 লাখ টাকার মতো শেষ। আলামিন মিয়া রমজান মাস উপলক্ষে দোকানে তুলেছিলেন 2 টন খেজুর। আগুনে এখন সব শেষ। উদ্ধার করতে পারেননি ক্যাশ বক্সে রাখা দলিল আর নগদ টাকাটুকু। এমন অবস্থা রাজধানীর শেওড়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন কাঁচা বাজারের প্রায় 1.5 শতাধিক ব্যবসায়ীর। এখানে ছিল চিরামুড়ি, ফল, মাছ, মুরগি ও কাঁচামালের দোকান। বৃহস্পতিবার দিবাগত রাতের আগুনে এখন সর্বশান্ত সবাই। এরকম ভাবে আগুন জ্বলতেছে প্রথম দোকান থেকে, আমাদের এই দোকান থেকে, এটা থেকে ভিতরে টোটাল 7টা দোকান, আমাদের 7টা দোকান থেকে এখন 10টা পয়সা জিনিস বার করতে পারেনি। রমজান উপলক্ষে এবং আগামীকালকে শুক্রবার শনিবারকে সবার একটা লক্ষ্যমাত্রা ছিল যে ঈদের রোজার আগের দিন, মানে কালকে শুক্রবার ছিল, কালকে বিক্রি হবে বা পরশু শনিবার, এই লক্ষ্য নিয়ে মানুষ সবাই দোকানে মাল উঠাইছে। কিন্তু দেখা গেছে কি এখন একটা বিন্দু, এক মুঠ চাউল বা একটা কিছু যে বাইর করার মতো কারো কোনো ক্ষমতা ছিল না। এমনভাবে মানে দাও দাও করে আগুন জ্বলছে। আমার 2টা ফলের দোকান, খেজুর ফল মিলে বহু টাকার মাল উড়াইছিলাম, এই উপলক্ষে সব শেষ আমার। রাত 2:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন পুরো বাজারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পল্লবী, মোহাম্মদপুর ও মিরপুর 10 ফায়ার সার্ভিসের মোট 8টি ইউনিট প্রায় 45 মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে পড়ে যায় প্রায় সব দোকান। শেওড়াপাড়া কাঁচা বাজারের মেনলি সবজি এবং মাছের বাজার, এখানে আগুন ধরেছে এবং এই মাছের বাজার এবং এই সবজি বাজার এগুলি বেশি, মুদি বাজার এগুলি বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জাটকা রক্ষায় 1 মার্চ মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা নদীতে মাছ শিকারে 2 মাসের নিষেধাজ্ঞা। এই সময়ে 6টি অভয়াশ্রমে বন্ধ থাকবে মাছ ধরা। অভয়াশ্রম রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় জেলা টাস্কফোর্স। এতে কর্মহীন হয়ে পড়বেন জেলেরা। তবে নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দেবে মৎস্য বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। জাটকা সংরক্ষণে মেঘনা ও পদ্মা নদীর 6টি অভয়াশ্রমে মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারের 2 মাসের নিষেধাজ্ঞা। তাই তো নিষেধাজ্ঞার আগে শেষ দিনের মতো মাছ ধরতে ব্যস্ত জেলেরা। পাইকার ও আড়তদারদের হাঁকডাকে মুখরিত ঘাটগুলো। চাঁদপুরের মতলবের উত্তর উপজেলার শাটনাল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন করা যাবে না। নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিবন্ধিত জেলেদের দেয়া হবে সরকারি খাদ্য সহায়তা। তবে খাদ্য সহায়তার পাশাপাশি আর্থিক সহায়তার দাবি জেলেদের। যদি জাটকা থাকে তো আমরা ইলিশ মাছ সামনে ধরতে পারবো, এই কারণে আমরা উড়িয়ে লাই। সরকার যে চালটা দেয় সঠিকভাবে প্রদান করতো, তাহলে আমরা 2 মাস সুন্দরভাবে চলতে পারতাম, আমাদেরকে আর নদী নামা লাগতো না। চাল দেয়, চালের সাথে যদি কিছু নগদ টাকা দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। এ সময় অসাধু জেলেরা কোনোভাবেই নদীতে যেন নামতে না পারে সেজন্য প্রস্তুতি নিয়েছে জেলা মৎস্য বিভাগ। কিছু দুষ্ট জেলে আছে, এরা যদি নামার চেষ্টা করে নদীতে নামে, তাহলে আমরা মৎস্য সংরক্ষণ আইন আপনি জানেন যে 1 থেকে 2 বছরের জেল এবং অথবা 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত, এই আইন প্রয়োগ করতে বাধ্য হবে। একই সময়ে ভোলার মেঘনায় 90 কিলোমিটার ও তেতুলিয়া নদীর 100 কিলোমিটারেও বন্ধ থাকবে মাছ ধরা। কর্মহীন দিন কাটবে লাখ লাখ মৎস্যজীবীদের। বিকল্প কর্মসংস্থান ও পর্যাপ্ত সাহায্য ছাড়াই দীর্ঘ সময়ের এমন অভিযান ঘিরে জেলেপল্লীতে বিরাজ করছে হতাশা। সরকার চাল দেয়, জেলের কার্ড দেয়, আমাদের নারী গড়ে কিচ্ছু দেয় না। উঁচুর মানুষেরা পায়, নিচের মানুষেরা পায়, আমরা পাই না, মহিলারা পায় না। রমজানটা লয়ে এই অভিযানটা দিতেছে, নদীতে তো মাছ নাই, আর তত দিব না। মৎস্য বিভাগ বলছে নিবন্ধিত জেলেদের বিপরীতে অতিরিক্ত প্রণোদনার চাল রয়েছে। দুস্থ বিবেচনায় অতিরিক্ত জেলেদের খাদ্য সহায়তা দেয়া হবে। প্রথম ধাপে 2 মাসের 24-24-80 কেজি করে 7168 মেট্রিক টন ভিজির চাল আমরা বরাদ্দ পেয়েছি এবং এটা ইতিমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে। এদিকে নারী জেলেদের সরকারি সহায়তায় আনার কথা জানান মৎস্য উপদেষ্টা। পাশাপাশি প্রণোদনা বাড়ানোর আশ্বাস দেন তিনি। প্রথম চেষ্টা করছে যে চাল যেটা 25 কেজি দেওয়া হতো সেটাকে 40 কেজি করা,
40 কেজি যেটা দেওয়া হতো সেটাকে 50 কেজি করার কারণ একটা পরিবারে যদি 4-5 জন সদস্য থাকে এই চালে তাদের সেটা হয় না, ভাতটাও হবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে অন্তত 1 থেকে 2 বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ 5,000 টাকা জরিমানার বিধান রয়েছে। আগামী 30 এপ্রিল শেষ হবে নিষেধাজ্ঞা। তবে এই 6টি অভয় আশ্রমের বাইরে সমুদ্র কিংবা নদীতে মাছ শিকার করতে পারবেন জেলেরা। অতসী কর্মকার, এখন। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা চাইলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। পুতিনে আস্থা রেখে ট্রাম্প বলছেন খনিজ চুক্তি হলেই নিরাপত্তা পাবে দেশটি। President Trump, can you get a peace letter and bring it to you? So can I present the letter from the king to you? Thank you very much. Oh, that's নওগাঁর বাজারে রমজানকে সামনে রেখে দাম বেড়েছে বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু সহ বিভিন্ন পণ্যের। তবে আগের দামে বিক্রি হচ্ছে শিম, লাউ সহ বিভিন্ন সবজি। এদিকে সিলেটের বাজারে বেড়েছে মাছের দাম, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। এ নিয়ে বিস্তারিত জানাতে পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী আব্বাস আলী ও সিলেটের কাজীর বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। তবে শুরুতেই চলে যেতে চাই আব্বাসের কাছে। আব্বাস, আপনার থেকে জানতে চাই যে রমজানের আগে বাজারের কিছু শাকসবজির দরদাম দেখছিলাম বেড়েছে, তো জানাবেন যে আসলে কোন কোন সবজির দাম কেমন দেখতে পাচ্ছেন? অনেক রোজাকে সামনে রেখে রোজার যেসব কাঁচা পণ্য রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, বেগুন, মরিচ, ধনেপাতা, লেবু, ক্ষীরা, এইসব পণ্যের দাম বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত। অর্থাৎ 2 দিনের ব্যবধানে এসবের দাম বেড়েছে। যদি বলি যে কোন পণ্য আসলে কি দামে বিক্রি হচ্ছে, পেঁয়াজ 28 টাকা ছিল, এখন বিক্রি হচ্ছে 32 থেকে 33 টাকা কেজি। বেগুন প্রায় 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 28 থেকে 30 টাকা কেজি। মরিচ 2 দিনের ব্যবধানে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি। ধনেও প্রায় 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি। এবং লেবু বিক্রি হচ্ছে প্রতি পিস 8 টাকা হিসেবে। এবং ক্ষীরার দাম বেড়েছে কেজিতে 5 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পর্যন্ত। তবে অন্যান্য যেসব সবজি রয়েছে, সিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা, টমেটো 10 থেকে 12 টাকা, আলু বিক্রি হচ্ছে আগের দামে 16 থেকে 20 টাকা, করলা সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে 60 টাকা পর্যন্ত, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা এবং মিষ্টি কুমড়া 15 থেকে 16 টাকা কেজি হিসেবে বিক্রি করা হচ্ছে। আর এই পৌর পাইকারি বাজার ভোর থেকেই শুরু হয় এবং আশপাশে যারা কৃষক রয়েছেন তারা এখানে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসছেন। দেখা যাচ্ছে যে রমজানের যেসব কাঁচা পণ্য রয়েছে সেগুলোর দাম কৃষকরা বেশি পাচ্ছেন এবং দাম বাড়ার কারণে তারা খুশি। তবে দাম বাড়ার কারণে যারা ভোক্তা রয়েছে তাদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। আবার অনেক ক্রেতা যারা রয়েছেন তারা কিছুটা দাম কম পাওয়ার আশায় এই সবজি বাজারে ভিড় করছেন। যেমনটি অন্যান্য দিনগুলোতে আসলে তাদেরকে দেখা যায় না, তারা এই রোজার পণ্য কেনার জন্য ভিড় করছেন এই কাঁচা বাজারে। দাম বেড়ে যাওয়ার কারণে ভোক্তার মাঝে বেশ ক্ষোভ দেখা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে রোজার পণ্যর দাম নিয়ে সবশেষ। এবার সিলেটের কাজীর বাজারে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, আপনার কাছে মাছের বাজারের সরবরাহের খোঁজ খবরগুলো রাখতে চাই, জানতে চাই যে জেনেছি আপনার যে 20 থেকে 30 টাকা বেড়েছে প্রত্যেকটা মাছে, তো বাজারে কত টাকায় মাছ বিক্রি হচ্ছে এবং ক্রেতা বিক্রেতারাই বা কী বলছেন এই বিষয়ে? অনেক, আপনি যেমনটি বলছিলেন এটি একেবারেই সত্য যে আসলে দাম বেড়ে গেছে অনেকগুলো মাছের। যেমন আমরা নিম্ন আয়ের মানুষ যারা এখানে রয়েছেন বা মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু যে মাছগুলো বেশি তারা ব্যবহার করে থাকেন সেটি হচ্ছে পাঙ্গাস, তেলাপিয়া সহ কই মাছ। এই মাছগুলো কিন্তু বেশি ব্যবহার হয়ে থাকে এবং সেই মাছগুলোতে আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা, অনেক জায়গায় কিন্তু 50 টাকাও বেড়েছে। বিশেষ করে পাঙ্গাস মাছের দামের কথা যদি আপনাকে আমি বলি, গত সপ্তাহতে যেটি 150 বা 160 টাকা ছিল সেটি কিন্তু 180 টাকা হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় সেটি 200 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। এবং তেলাপিয়া মাছের কথা যদি বলি সেটিও কিন্তু সপ্তাহ ব্যবধানে 20 টাকা বেড়ে গেছে, সেটি 150 থেকে 180 টাকা পর্যন্ত পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। সেটি হয়তো বা
খুচরা বাজারে 200 থেকে 220 বা 250 টাকা পর্যন্ত বিক্রি হবে। এর পাশাপাশি যদি আমি রুই মাছের কথা বলি, রুই মাছের দামও কিন্তু 20 টাকা কেজি প্রতি বেড়েছে, যেটি গত সপ্তাহে আমরা 240 টাকা 250 টাকা দেখেছি, সেটি কিন্তু এখানে 270 বা 280 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি মৃগেলের কথা যদি বলি, মৃগেলও কিন্তু একই দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 240 থেকে 260 টাকা দামে বিক্রি হচ্ছে। বোয়াল মাছ 600 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছ কিন্তু অনেক বেশি দামে বিক্রি হচ্ছে, 2700 থেকে 2800 টাকা পর্যন্ত পাইকারি বাজারেই বিক্রি হচ্ছে, এটি খুচরা বাজারে 3000 থেকে 3100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাবদা মাছ 350 থেকে 400 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি খুচরা বাজারে কিন্তু 500 থেকে 550 টাকা বিক্রি হচ্ছে। এবং যেমনটি তারা বলছিলেন দাম বাড়ার কারণটি হচ্ছে যে লোকাল যে মাছ, সিলেটের যে হাওর বিলের মাছ, সেই মাছ কিন্তু আসলে অনেকটাই সরবরাহ কমে গেছে, আমদানি কমে গেছে, এবং আমদানি কমে যাওয়ায় মাছের দামও কিন্তু বেড়েছে। এবং তবে রমজান মাসের মাঝামাঝিতে বা রমজান মাসের প্রথম সপ্তাহ পরে দাম কমতে পারে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। এই ছিল মাছের বাজারের সর্বশেষ। টায়ার ও টিউব সহ অনেক শিল্প পণ্যের অন্যতম কাঁচামাল রাবার। প্রয়োজনীয় রাবার উৎপাদনে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। তাই বাড়তি দামে আমদানি করতে হয় বাংলাদেশকে। তাই উৎপাদন বাড়াতে আলাদা রাবার গবেষণা ইনস্টিটিউট তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন সায়মা কুন্দ। সন্তোষপুর রাবার বনের মাটির রাস্তায় ঘোড়াগাড়ি নিয়ে দুই গাড়িয়াল বন্ধু জলিল আর আলালের ছুটে চলা প্রায় 2 যুগেরও বেশি সময়। দুর্গম হয় এই জনপদের শস্যসহ বিভিন্ন পণ্য সরবরাহে ঘোড়া এবং মহিষের গাড়ি ভরসা। আগে কাঠের চাকায় ঘোড়া গাড়িগুলো চললেও এখন চলে গাড়ির ফেলে দেয়া পুরনো টায়ারে। বছরে অন্তত 2 বার বদলাতে হয় চাকার জোড়া। তবে আগের থেকে প্রতি চাকায় দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। বাড়তি দামে বেকায়দায় এখানকার বেশিরভাগ গাড়িয়াল। আগে কিনতাম 1200-1300 টাকা হইলে টায়ার পাওয়া গেছে, 2400-2600 টাকা নাকি নিচে আর কি। পূর্বে দুনিয়া 2-3 হাজার টাকা 4 হাজার টাকা নাকি। দিন দিন খালি জিনিসপাতির দামই বাড়তেছে। ঘোড়ার গাড়ি বেশি চলি, কিন্তু যেভাবে দাম বাড়তেছে চলা তো কঠিন। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে যানবাহনের বিকল্প নেই। যে চাকার উপর ভর করে চলছে দেশের অর্থনীতি, সেই চাকার বাজার এখন অনেকটাই টালমাটাল। স্থানীয়ভাবে উৎপাদিত রাবারের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে টায়ারের দামে। 15 থেকে 20% বেড়েছে সাইকেল, রিক্সা, ভ্যানসহ সব ধরনের যানবাহনের নতুন চাকার দাম। এই অবস্থায় মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি বেসরকারি একটি টায়ার কারখানায় আগুনে সব পুড়ে যাওয়া। এতে আরেক দফা বেড়েছে দাম। কাঁচামাল সংকট, রাবারের সংকট, এইগুলোই আসলে মূলত এর প্রধান কারণ। সাপ্লাই পর্যাপ্ত না, কমই দেয়, যা চাহিদা আমার ওই পরিমাণে পাওয়া যেতেছে না। এই অবস্থায় চাহিদা বেড়েছে পুরনো চাকার। ময়মনসিংহের রেলির মোড় এলাকায় মাসে প্রায় বিক্রি হয় কোটি টাকার পুরনো টায়ার। এতে প্রতি পিসে দাম বেড়েছে 10 থেকে 15%। জোড়া আগে 52,000 টাকা দিয়ে পাওয়া গেছে, এখন 52,000 টাকা ওই জোড়া পাওয়া যায় না, এখন আরো দাম বাড়তে গেছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে আমাদের এখান থেকে এই মালগুলা তারা নিয়ে যায়, কালেক্ট করে নিয়ে যায়। এতে সম্ভবত ওদের খুব উপকৃত হয়। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের 18টি রাবার বাগান রয়েছে, যার মধ্যে 1076 একর জায়গা জুড়ে সন্তোষপুর রাবার বাগান। বিগত সময় বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, রাবার পাচার সহ অদক্ষ ট্যাপার দ্বারা গাছ ট্যাপিং করায় উৎপাদন ক্ষমতা হারিয়েছে এ বাগানের অর্ধেক গাছ। আমাদের যে বিএফআইডিসি 18টা রাবার বাগান আছে, সকল রাবার বাগান যেগুলো জীবনচক্র হারানো গেছে গাছ, এগুলো কেটে নতুনভাবে আমরা উন্নত জাতের চারা দিয়ে আমরা বাগান করার চেষ্টা করতেছি। আমাদের বাংলাদেশে যে রাবারগুলো উৎপাদন করলে আমরা বাহির থেকে আর রাবার আমদানি করতে হবে না, এবং বর্তমান আমাদের বাংলাদেশের রাবার দিয়ে বাংলাদেশের চাহিদা মেটাতে পারব। বিশ্ব খাদ্য কৃষি সংস্থার প্রতিবেদন বলছে, বিশ্বের সবচেয়ে বেশি রাবার উৎপাদনে এগিয়ে রয়েছে থাইল্যান্ড। সবচেয়ে বেশি রাবার চাষ হয় ইন্দোনেশিয়ায়। এমন জায়গায়
বাংলাদেশের অবস্থান একেবারেই তলানিতে। তবে অপার সম্ভাবনাময় এই শিল্পটি বিকশিত করতে উন্নত প্রযুক্তি সহ আলাদা রাবার ইনস্টিটিউট গড়ে তোলার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে সমস্ত দেশগুলো ভালো পরিমাণে বা বেশি বেশি রাবার শিল্পটা বিকশিত যে সমস্ত দেশে হয়েছে, আমাদের রিসোর্স পার্সোনাল যারা আছে তাদেরকে ওই সমস্ত জায়গায় ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি এবং তারা এসে তাদের লব্ধ জ্ঞান যেটা সেটা যদি আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে, অবভিয়াসলি আমরা কিন্তু ভালো করতে পারব। সন্তোষপুর রাবার বাগানের ধুমঘরে এভাবেই থরে থরে সাজিয়ে রাখা হয়েছে রাবারের শিটগুলো, যা এখন বিক্রির জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত। প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে দেশের রাবার শিল্প। টায়ার টিউব থেকে শুরু করে রাবারের বিভিন্ন পণ্য উৎপাদন করতে এখনও বিদেশ থেকে রাবার আমদানি করতে হয়। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের যতগুলো রাবার বাগান রয়েছে সবগুলো রাবার বাগানের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা গেলে একদিকে যেমন বিদেশ থেকে রাবারের আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে বাংলাদেশের রাবার বিদেশে রপ্তানি করেও মিলবে বৈদেশিক মুদ্রা। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। কচুরিপানা ও হোগলা পাতা যা দেশের উপকূলে বেড়ে ওঠে অবহেলায়, তবে এইসব দিয়েই বর্তমানে তৈরি হচ্ছে নানা শৌখিন পণ্য, যা আবার রপ্তানি হচ্ছে বিদেশে। সঠিক পৃষ্ঠপোষকতা ও সরকারি সহযোগিতা পেলে শিল্পটাকে ঘিরে রয়েছে নানা সম্ভাবনা বলছেন উদ্যোক্তারা। জিয়াদ মাহমুদের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন SM সিফাত। 1800 শতকের শেষ ভাগে ব্রাজিল থেকে এদেশে নিয়ে আসা হয়েছিল কচুরিপানা। নদীনালা ও খালবিলে প্রায় এসব কচুরিপানার পাশাপাশি দেখা মেলে হোগল পাতার। অতীতে এসব কচুরিপানা ও হোগল পাতা আগাছা হিসেবে গণ্য করা হলেও এখন এসব দিয়ে তৈরি হচ্ছে মূল্যবান শৌখিন পণ্য, যা দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি করা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। বরগুনা সদর উপজেলার দুই বন্ধু লিটন অধিকারী ও নিবিড় বিশ্বাস গত বছর ছোট পরিসরে গড়ে তোলেন একটি কারখানা। নারীদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি এ উদ্যোগ দেশীয় শিল্পকে তুলে ধরছে বিশ্ব দরবারে। এই জায়গায় এই ফ্যাক্টরি হওয়ার পর বেতন পাই, তো ভালো সংসার চলে। আমরা যে পণ্য তৈরি করি তারা এসব বিদেশে লোক সবাই ব্যবহার করে, আমাদের কাজ করে খুব আনন্দ। আমাদের বাংলাদেশে তেমন মানুষ করে না, এগুলা বাহির দেশে চলে যায়। বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে দর্শনার্থীদের আকৃষ্ট করছে এসব শৌখিন পণ্য। শিক্ষার্থী, উদ্যোক্তা সহ নানা শ্রেণী পেশার মানুষ মুগ্ধ হচ্ছেন নিখুঁত কারুকাজে। দেখে আসলে খুব ভালো লাগলো, ইউনিক একটা কিছু। আর সব মিলিয়ে এটা মাথায় পরেও কিন্তু অন্যরকম একটা আরাম অনুভব হয়। কোরিয়ান, জাপান এরা কিন্তু এই টাইপের পণ্যগুলো খুব বেশি ব্যবহার করে। তাহলে ওই দেশগুলো যদি ব্যবহার করতে পারে তাহলে জিনিসটা আরো সুন্দর হবে আমাদের জন্য। কিন্তু এটা এমন একটা এগুলো যেহেতু বেশিরভাগই এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা প্রোডাক্ট, সেহেতু এটার বাজারে কোনো সমস্যা নাই, ভালো মূল্য পাবে। এ শিল্পকে ঘিরে সম্ভাবনা থাকায় বাজারজাতকরণ সহজতর করার পাশাপাশি নানা পদক্ষেপের কথা জানান বিসিক কর্মকর্তা ও জেলা প্রশাসক। কাঁচামালগুলো আমাদের ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো অ্যাভেলেবেল, যেগুলোকে আমরা এখন ওইভাবে কাজে লাগাতে পারছি না, সেগুলোকে যদি আমরা আসলে কাজে লাগাতে পারি এবং কাজে লাগিয়ে আমরা যদি একদম প্রান্তিক পর্যায়ে উৎপাদনের সাথে যুক্ত করতে পারি, তাহলে অবশ্যই এগুলোর আসলে ব্যাপক চাহিদা তৈরি হবে। প্রতি মাসে বরগুনা হ্যান্ডিক্রাফট থেকে কচুরিপানা ও হোগল পাতা দিয়ে তৈরি 15 থেকে 16 হাজার নান্দনিক পণ্য রপ্তানি হয় বিদেশে, যা বিক্রি করে তাদের মাসিক আয় প্রায় 4 লাখ টাকা। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। আমলাতান্ত্রিক জটিলতায় শুরু হচ্ছে না ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে 2.25 কোটি টাকা ব্যয়ে নির্মিত কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগারটির কার্যক্রম। নবনির্মিত এই স্থাপনাটি তালাবদ্ধ থাকায় দর্শনার্থী এবং পর্যটকরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। জেলা প্রশাসন বলছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডে চিঠি পাঠানো হয়েছে। আল আমিন তালুকদারের প্রতিবেদন। 1 বছর আগে ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে নির্মিত হয় কবি জীবনানন্দ দাশ সংগ্রহশালা ও পাঠাগার। সাহিত্য চর্চা, পর্যটকদের বিশ্রাম এবং বিনোদনের জন্য নির্মাণ করা হয় দৃষ্টিনন্দন স্থাপনাও। ভবিষ্যৎ প্রজন্মকে কবি সম্পর্কে জানাতে এমন উদ্যোগ নেওয়া হলেও 2 কোটি টাকা ব্যয়ে নির্মিত সংগ্রহশালা ও পাঠাগারে নেই কোনো বই। দীর্ঘদিন ধরে সংগ্রহশালা ভবনটি তালাবদ্ধ।
নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা নয়নাভিরাম পরিবেশে এসে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা। পাশাপাশি স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো স্থানটিতে আয়োজন করে আসছে নানা অনুষ্ঠান। তবে সংগ্রহশালায় কবির বই না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে বইপ্রেমীদের। বই সংগ্রহ করে দ্রুত পাঠাগারটি উন্মুক্ত করে দেওয়ার দাবি তাদের। এখানে এসে আমি কবিতার বই পড়তে পারবো বা জীবনানন্দ সম্পর্কে জানতে পারবো, কিন্তু এখানে এসে দেখলাম যে আসলে আদৌ কোনো বই এখানে নেই। যারা আসে এখানে তারা হতাশায় ভুগে, কারণ তার বইগুলো এখনো সংরক্ষণ করা হয়নি। যদি এই সংগ্রহশালাটি চালু করা হয়, বিভিন্ন দেশের মানুষ এখানে আসবে, কবি জীবনানন্দ দাশ সম্পর্কে জানবে, পড়বে। কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী আমরা আড্ডা দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এটি হয়েও এখনো বন্ধ হয়ে আছে লাল ফিতার দৌরত্বে। সংগ্রহশালাটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাঠাগার উন্মুক্তের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আর নির্দেশনা পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের যেহেতু রক্ষণাবেক্ষণ করার জন্য পর্যাপ্ত বাজেট বা জনবল নাই, এজন্য আমরা একটা প্রস্তাবনা পাঠাই। প্রস্তাবনার প্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত পাওয়া যায় নাই। সিদ্ধান্ত পাওয়া গেলে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে হস্তান্তর করে এটা চালু করার ব্যবস্থা নেব। আমরা পানি উন্নয়ন বোর্ডে একটা চিঠি লিখেছি, সেখান থেকে কি রেসপন্স পাওয়া যায় সেটা আমরা দেখব। আর এর পূর্বে এটা রাজাপুর উপজেলা পরিষদ থেকেই এটা বর্তমানে ম্যানেজমেন্ট করা হচ্ছে সাময়িকভাবে। সব জটিলতা কাটিয়ে শিগগিরই পাঠাগারটি সবার জন্য উন্মুক্ত করা হবে, এমনটাই প্রত্যাশা রয়েছে। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তি কিয়েভের নিরাপত্তা নিশ্চিত করবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, শান্তি চুক্তি হলে সেটি ভঙ্গ করবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে কিয়ার স্টারমার জানান, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রাসনকারীদের পুরস্কৃত করা ঠিক নয়। নাফিয়া আরমান মনন জানাবেন বাকিটা। ইউক্রেনকে রক্ষায় হোয়াইট হাউসে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাতুর্যের কাছে অনেকটাই ধরাশায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী। ইউক্রেনে দীর্ঘস্থায়ী শান্তির জন্য যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানিয়েছিলেন স্টারমার। তবে ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের খনিজ চুক্তি কিয়েভকে মস্কোর বিরুদ্ধে নিরাপত্তার নিশ্চয়তা দেবে। And so in that sense, it's very good. It's a backstop, you could say. I don't think anybody's going to play around if we're there with a lot of workers and having to do with rare earths and other things which we need for our country. তবুও কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন স্টারমার। বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আগ্রাসনকারীকে পুরস্কৃত করা ঠিক হবে না। কিয়েভকে সহায়তায় যুক্তরাজ্য কাজ করে যাবে বলেও জানান তিনি। ট্রাম্পের বিশ্বাস, শান্তি চুক্তি হলে সেটি ভঙ্গ করবেন না রুশ প্রেসিডেন্ট। I don't believe he's going to violate his word. I don't think he'll be back when we make a deal. I think the deal's going to hold. Now they're going to have security, you're going to have security, you're going to have soldiers. We've already indicated that we'll play our full part in making sure that any deal, if there is one, and I hope there is, and I think this is a historic moment to make sure it's a lasting deal, and we're about to have a discussion about how we can make that work. এদিকে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনার কথা জানিয়েছেন দুদেশের সরকার প্রধান। ট্রাম্পের দাবি, দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি হলে ব্রিটিশ পণ্যে আলাদাভাবে আমদানি শুল্ক আরোপের প্রয়োজন পড়বে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই করতে স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে যাচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। অন্যদিকে থাইল্যান্ড মিয়ানমার সীমান্তে থাকা টেলিকম প্রতারক চক্রের আস্তানা থেকে এখন পর্যন্ত 28টি দেশের অন্তত 10,000 নাগরিককে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে চীনা নাগরিকের সংখ্যাই সবচেয়ে বেশি। চলছে নিজ দেশে পাঠানোর প্রক্রিয়াও। প্রায় 40টি প্রতারক সংস্থা অন্তত 3 লাখ বিদেশি ভুক্তভোগীকে নিয়ে প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর তাই চীন, মিয়ানমার ও থাইল্যান্ডের যৌথ অভিযান তৎপরতা এখনও চলমান। বিশেষজ্ঞদের প্রতিবেদন এবং তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। টেলিকম প্রতারণার মাধ্যমে প্রতি সপ্তাহে একজন স্ক্যামারকে $5,000 আয়ের টার্গেট দেয় প্রতারক চক্র। লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বৈদ্যুতিক শক দেয়া ছাড়াও অন্ধকার ঘরে রেখে চালানো হয় অমানবিক নির্যাতন।
4 সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে 28টি দেশের হাজার হাজার ভুক্তভোগী স্ক্যামারকে উদ্ধারের পর উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। অপরাধী চক্রগুলোর হাতে আটকে পড়া ও উদ্ধার হওয়াদের তালিকায় রয়েছে চীন, ভারত, পাকিস্তান, এমনকি ইন্দোনেশিয়ার নাগরিকও। উন্নত দেশে ভালো চাকরির স্বপ্ন দেখিয়ে মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম সেন্টারে জিম্মি করে সাইবার ক্রাইমের সঙ্গে যুক্ত হতে বাধ্য করা হতো তাদের। প্রতারক চক্রের দৌরাত্ম্য বন্ধে মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে কড়াকড়ি আরোপের পর চিরুনি অভিযানে একযোগে কাজ করছে চীন, মিয়ানমার ও থাইল্যান্ড। মিয়ানমার থাইল্যান্ড সীমান্তে প্রায় 40টি জালিয়াতি সংস্থার গড়ে তোলা এই অন্ধকার জগতে বিভিন্ন দেশের অন্তত 3 লাখ মানুষ আটকে আছেন বলে ধারণা করছেন থাইল্যান্ডের এক আইনজীবী। তবে এখন পর্যন্ত 10,000-এরও কম ভুক্তভোগীকে উদ্ধার করায় হতাশ তিনি। আর তাই যৌথ তৎপরতা আরও বাড়ানোর পরামর্শ আইন বিশেষজ্ঞদের। Maybe it could be like 300,000 people. And now how many people that we rescue? Less than 10,000. So we are talking that the scale of this kind of business that we destroy maybe less than 10%. এদিকে অন্তত 10,000 ভুক্তভোগীকে উদ্ধার করা হলেও সবাইকে নিজ দেশে ফেরত পাঠানো এখনও সম্ভব হয়নি। অভিযানে অন্তত 5,000 চীনা নাগরিক উদ্ধার হলেও ফিরতে পেরেছেন 1,000-এরও কম। অন্যদিকে নিজ দেশে পাঠানো সম্ভব হয়েছে 100-রও কম ইন্দোনেশিয়ানকে। চীন এবং তাদের নিজস্ব কিছু রাজনীতিকের চাপে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মিয়ানমারের সীমান্তবর্তী 5টি এলাকায় বিদ্যুৎ, ইন্টারনেট ও জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়। এরপর সর্বপ্রথম মিয়ানমারের জালিয়াতি কেন্দ্র থেকে বাংলাদেশি সহ 260 বিদেশিকে উদ্ধার করে থাইল্যান্ডের কাছে হস্তান্তর করে মিয়ানমারের ডেমোক্রেটিক কারেন্ট বুদ্ধিস্ট আর্মি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। টেনিস ক্রিকেট খেলে আয় 20 লাখ টাকা, অথচ প্রফেশনাল ক্রিকেটে অর্ধেক। তবুও অন্যান্য টেনিস ক্রিকেটারদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চান টেপ টেনিস ক্রিকেটার শাহরিয়ার কমল। লক্ষ্য টেপ টেনিসের মতো প্রফেশনাল ক্রিকেটেও দাপট দেখানো। আরিফুল ইসলাম সাহাবের প্রতিবেদন। দিন শেষে দেখা যায় যে অ্যারাউন্ড আপনার 20 লাখের কাছাকাছি একটা অ্যামাউন্ট থাকে। টেপ টেনিস ক্রিকেটে এক সিজনেই আয় 20 লক্ষ টাকা। শুনে চক্ষু চড়ক গাছ হতে পারে, তবে ঘটনা সত্যি। গল্পটা ক্রিকেটার শাহরিয়ার কমলের। এখন পর্যন্ত তো আমি টেনিস বলে ক্রিকেটে আর্থিক দিক থেকে লাভবান। এখন এই প্রথম বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন আমি আবাহনীর মতো টিমে খেলার সৌভাগ্য অর্জন করেছি। বাট আমার কাছে তো টেপ টেনিসে এখন পর্যন্ত আমি মনে করি যে আমার টেপ টেনিসে আয়টা বেশি, অনেক টাকা আয় হচ্ছে। বিভিন্ন ম্যাচে বিভিন্ন রেট থাকে। কিছু ম্যাচ আছে যে আমাকে 40,000 টাকা পেমেন্ট করে একটা খেলায়, এমনও ম্যাচ আছে। আবার কিছু ম্যাচ আছে আমি 20,000 টাকাও খেলি। সিজনটা আপনার সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস থাকে। এখন টেপ টেনিসের ভিউ বাড়াতে, আপনার ফোকাস বাড়াতে খেলাও বাড়তেছে, সারা বছরই খেলা থাকতেছে। অবশ্য টেপ টেনিস থেকে ক্রিকেট বল, দুই ঘরানোর ক্রিকেটেই দাপিয়ে বেড়াচ্ছেন শাহরিয়ার কমল। টেপ টেনিস ক্রিকেট অঙ্গনে খ্যাতির শীর্ষে থাকলেও প্রফেশনাল ক্রিকেটে অনেকটা আনকোড়া তিনি। তবে লক্ষ্যে অবিচল থেকে আর পারফর্ম করেই এবার ডিপিএলে জায়গা করে নিয়েছেন শীর্ষ ক্লাব আবাহনীতে। আমি চেষ্টা করেছি উপরের আমার যে ব্যাটিং পজিশনটা সেখানে কিছু ইয়াংদের সংমিশ্রণ কীভাবে করা যায়। সঙ্গে কোমল যেহেতু কিপিং করে সেটা আমাকে এক্সট্রা বেনিফিট দিয়েছে, কারণ গত 2 বছর কিন্তু সিটি ক্লাবে ভালো ক্রিকেট খেলেছে কমল, হয়তো অনেকের নজরে আসেনি। স্বাভাবিকভাবে আমি সিলেক্টর থাকার কারণে হয়তো কিছু কিছু জায়গায় সেই জিনিসগুলো আমার নজরে এসেছে। নিশ্চিতভাবেই কমল হয়তো এত বড় দলে আগে খেলেনি, বাট পারফর্মার হিসেবে কিন্তু ছোট দলেও পারফর্ম করেছে। টেনিস থেকে ক্রিকেট বলে আসার প্রক্রিয়াটা মসৃণ ছিল না কমলের। কেন, সেই কারণটাও জানিয়েছেন। পাশাপাশি চ্যালেঞ্জ থাকলেও আগামী লক্ষ্যে অবিচল কমল। প্রিমিয়ার লিগে প্রথম 2 বছরে আমাকে 3টা গেম খেলানো হয়েছে। তারপর আমাকে একটা টিম পিক করছে অল্প টাকায়, আমাকে গেম দিছে 5টা, আমি ভালো খেলছি। এইভাবেই চলে আসে। আমার জার্নিটা কিন্তু এত ইজি ছিল না, অনেক টাফ ছিল। আমি সুযোগ কম পাইছি, বাট আমি যতটুকু সুযোগ পাইছি এটা কাজে লাগানোর চেষ্টা করছি। কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের এই লাখটা ফেভার করবে না, হয়তো সুযোগ দিতে হবে। নিচের লেভেল থেকে প্লেয়ার উঠে আনতে হলে আনকমন ট্যালেন্টগুলো চিনে ওগুলো নিয়ে আলাদা কাজ করতে হবে। এই বিষয়টা দৃষ্টি রাখা উচিত। পারিশ্রমিকের তুলনা করলে টেনিসের তুলনায় সিজনে কমলের আয় অর্ধেক। তবুও সেটা আবাহনীর মতো সর্বোচ্চ ক্লাবে আসার পরও কমল অবশ্য এই আর্থিক ক্ষতিটা বিনিয়োগ করছেন বড় স্বপ্ন থেকেই। কারণ টেনিস থেকে প্রফেশনাল ক্রিকেটে ক্যারিয়ার গড়ার দৃষ্টান্ত স্থাপন করতে চান শাহরিয়ার কমল। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। তো দলের ম্যাচটি শুরু হবে দুপুর 3টায়। এই মুহূর্তে 3 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 2 নম্বর অবস্থান করছে অজিরা।
আফগানদের হারাতে পারলেই সেমিফাইনালে উঠে যাবে স্টিভ স্মিথরা। তবে হারলে তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচের দিকে। আর হাশমতুল্লাহ শাহিদির শেষ 4 নিশ্চিত করতে হলে জয়ের কোনোই বিকল্প নেই। ইতোমধ্যে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে 2 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ আছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। বি গ্রুপে অস্ট্রেলিয়া, আফগানিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। শেষ করব এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ন্যাশনাল সিটিজেন পার্টির আত্মপ্রকাশ আজ। অভিষেক অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি, উইকেন্ড দিকে তাকিয়ে থাকছে সবাই। আমদানি নির্ভরতা কমাতে 2 বছরে 150 গ্যাসকূপ খননের উদ্যোগ পেট্রো বাংলার। বাড়ানো হচ্ছে বাপেক্সের সক্ষমতা। মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচা বাজারে ভয়াবহ আগুন। রোজার আগে পুড়ে ছাই 1.5 শতাধিক দোকান, নিঃস্ব অনেকে। এবং 1 মার্চ মধ্যরাত থেকে ইলিশ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। অভয়াশ্রম রক্ষার প্রস্তুতি শেষ, খাদ্য সহায়তা পাবেন জেলেরা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।